আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব ভূগোল ও পরিবেশের পঞ্চম অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডলের নতুন একটি টপিক, সেটার নাম হচ্ছে কি পানি চক্র। এর আগে আমরা এই অধ্যায়ের 3টি টপিক শেষ করেছি বা 3টি ক্লাস করেছি, তোমরা সেগুলো দেখে আসবে অবশ্যই এবং পরবর্তীতে এটা করার চেষ্টা করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো যেটা বলছিলাম, আজকে আমরা পড়বো কি পানি চক্র। এই যে আমরা পৃথিবীতে বাস করি, এই পৃথিবীতে পানির যে একটা প্রবাহ বা পানির যে একটা আদান প্রদান বা চলাফেরা, সেটা কিভাবে হয় বা পানিটা কোথা থেকে আসে, সেগুলো আমরা আজকে জানবো। তো দেখি একটু, সমগ্র বিশ্বে পানির একটা সরবরাহ আছে। কি সমগ্র বিশ্বে পানির একটা সরবরাহ আছে এবং সেটা কোথা থেকে আসে? সেটা একমাত্র আধার বা উৎস হচ্ছে কি সমুদ্র। সমগ্র বিশ্বের পানি সরবরাহের সর্ববৃহৎ ও অস্থায়ী আধার হচ্ছে সমুদ্র। বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্রের পানি কি হয়? উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে হালকা হয়ে বাষ্পাকার উপরে ওঠে এবং সুবিশাল বায়ুমণ্ডলে মিশে যায়। এছাড়া ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে প্রস্বেদনের মাধ্যমে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে সম্পৃক্ত হয়। এখন আমরা একটু সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি। সমুদ্রের উপর সূর্যের আলো পড়ে, সূর্যের আলো পড়ার ফলে সমুদ্রের পানিটা খুব একটা উত্তপ্ত হয়। কি হয়? উত্তপ্ত হয়ে আস্তে আস্তে সেটা বাষ্পাকারে উপরে ওঠে। কোথায় ওঠে? উপরে ওঠে, সেটা মেঘের আকার ধারণ করে। সেই মেঘ একটা সময় ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানি বা বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। এভাবে পানি চক্রটা মূলত চলতে থাকে। তো পরবর্তীতে আমরা দেখি, জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুষার, বরফ প্রভৃতিতে পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। এই মাধ্যাকর্ষণ শক্তিটা আমরা আসলে আশা করি সকলে জানি। তা আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে পৃথিবী তার সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কোথায় আকর্ষণ করে? কেন্দ্রের দিকে। এই কেন্দ্রের দিকে আকর্ষণ যে বল, সেটাকে মূলত কি বলা হয়? মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বল। বিভিন্ন উপায়ে ভূপৃষ্ঠে পতিত পানির কিছু অংশ বাষ্পীভবনের মাধ্যমে পুনরায় বায়ুমণ্ডলে মিশে যায়। কিছু অংশ নদী দ্বারা প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়। কিছু অংশ উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়া গ্রহণ করে এবং অবশিষ্টাংশ ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে চুয়ে চুয়ে প্রবেশ করে। এভাবে প্রকৃতিতে পানিচক্র চলতে থাকে। এইটা আমরা জাস্ট খ নাম্বারের জন্য পড়তে পারি। কিসের জন্য? খ নাম্বারের জন্য, যে পানি চক্র কিভাবে প্রকৃতিতে চলতে থাকে সেটা ব্যাখ্যা করো। তো পানি চক্র কিভাবে চলে আমরা আগে একটু বলেছি, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। সমুদ্রের যে পানি, সমুদ্রের পানির উপরে কি সূর্যের আলো পড়ে। সূর্যের আলো পড়ার ফলে সেটাকে আস্তে আস্তে উত্তপ্ত হয় এবং বাষ্প আকারে উপরে ওঠে। আমরা যেমন যখন চুলাতে বা আগুনে আমরা যখন কিছু গরম করি বা পানি যখন আমরা গরম করি, সেই পানিটা যখন উত্তপ্ত হয় বা ফুটতে শুরু করে, তখন পানির উপর থেকে আস্তে আস্তে বাষ্প আকারে ওঠে। কি ওঠে? বাষ্প উঠে। সে বাষ্পটা কোথায় যায়? সে বাষ্পটা বাতাসে মিশে গিয়ে আস্তে আস্তে কি বায়ুতে বা মেঘে পরিণত হয়। তেমনি সূর্যের আলো যখন সমুদ্রের পানিতে পড়ে, সেই পানিটা উত্তপ্ত হয়ে বাষ্প আকারে উপরে উঠে যায় এবং উপরে উঠলে সেই বাষ্পটা একসময় মেঘের আকার ধারণ করে এবং সেই মেঘ ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে ঠান্ডা হয়। সেই ঠান্ডা হয়ে বায়ুচাপের নিম্নচাপের প্রভাবে সেটা বৃষ্টিপাত রূপে বা বারিপাত রূপে পৃথিবীতে ফিরে আসে। সেটাই কি মূলত পানি চক্র। এখন এখানে একটা কথা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এখন অভিস্রবণ প্রক্রিয়াটা কি? আমরা সকলেই জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তার খাদ্য নিজেরটা নিজে তৈরি করে। এই যে উদ্ভিদ মাটি থেকে যখন পানি শোষণ করে বিভিন্ন কাণ্ডে বা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায়, সেটা হচ্ছে কি অভিস্রবণ। আর এর আগে আমরা একটা পড়েছিলাম প্রস্বেদন। এই যেটা হচ্ছে কি প্রস্বেদন। এখন আমরা মানুষ বা যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাণীকে আমাদের প্রয়োজন মেটানোর পরে যেটা অবশিষ্ট অংশ থাকে, সেটা আমরা ব্যবহার করতে পারি না বা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দিই। কিন্তু উদ্ভিদ তা পারে না। উদ্ভিদ যখন তার খাদ্য তৈরির জন্য এক পরিমাণ পানি গ্রহণ করে, যখন তার খাদ্য তৈরি শেষ কিন্তু অবশিষ্ট পানি যখন রয়ে যায়, তখন সেই পানিটাকে সে আর ব্যবহার করতে পারে না। সেই পানিটাকে সে ছেড়ে দেয়। এই যে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি প্রস্বেদন। সেটা উদ্ভিদ তার পাতার নিচের অংশের মাধ্যমে কি পানি ত্যাগ করে এবং সেটাকে কি বলা হয়? প্রস্বেদন প্রক্রিয়া বলা হয়। তো আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এই যে
এটা হচ্ছে আমাদের কি পানি চক্রের একটা ভিজুয়াল চিত্র, যা আমরা একটু দেখে বুঝতে পারবো। এই যে আমরা তখন বললাম এটা হচ্ছে কি সমুদ্র, সি। সমুদ্রে সূর্য সারাদিন কিরণ দেয়, কিরণ দেওয়ার ফলে এই যে সমুদ্রের পানি সেটি আস্তে আস্তে উত্তপ্ত হয়, বাষ্পীভবনে পরিণত হয়, বা বাষ্পীভবন প্রক্রিয়ায় সেটা আস্তে আস্তে কি মেঘে পরিণত হয়। তেমনি এই যেখানে দেখতে পাচ্ছি আমরা উদ্ভিদ কিছু, এই উদ্ভিদ কি প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে যে সকল পানিগুলো ত্যাগ করে সেটাও কি বাষ্পীভবনের মাধ্যমে আস্তে আস্তে উপরে উঠে ঘনীভবন হয়ে বা ঘনীভবন প্রক্রিয়া মেঘে পরিণত হয়। কিসে পরিণত হয়? এই যে ঘনীভবন প্রক্রিয়া মেঘে পরিণত হয়। সেই মেঘ একসময় ঠান্ডা ও শীতল হয়ে নিম্নচাপের প্রভাবে বারিপাত বা বৃষ্টিপাত ঘটায়। সেই বৃষ্টির পানিগুলো কি আবার এই পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ফিরে আসে। সেই পানিগুলোই কিছু উদ্ভিদ গ্রহণ করে, কিছু মাটি গ্রহণ করে, এবং কিছু কি তোমার এই প্রবাহ রূপে বিভিন্ন সমুদ্র বা নদে বা বিভিন্ন নদী থেকে সঞ্চিত হয়। তো আশা করি এই পানি চক্রের যে বিষয়টা বা পানি চক্রের যে চিত্রটা তোমরা সেটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। বাষ্পীভবন কি? বাষ্পীভবন, এই যে আমরা একটা ব্যাপার বারবার পড়তেছিলাম যে সমুদ্রের পানি বা পানি যখন বাষ্পে পরিণত হয়, তাপমাত্রা বা তাপ পেলে পানি যখন বাষ্পে পরিণত হয় সেটা কি মূলত বাষ্পীভবন। তা আমরা একটু দেখি। সূর্যের তাপে সমুদ্র, নদীর হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? বাষ্পে। এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই সকলে জানি বাতাস বা বাষ্প সেটা কি খুবই হালকা, সেটা নিচে থাকবে না, সেটা আস্তে আস্তে উপরে উঠবে, এবং সেটা কি উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে কি বলা হয়? বাষ্পীভবন বলা হয়। এই যে প্রশ্নটা সেটা আমরা কিসের জন্য পড়বো? ক নাম্বার জন্য, জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বাষ্পীভবন কাকে বলে তোমরা লেখো। তো এটা কিসের জন্য পড়বো? আমরা ক নাম্বারের জন্য পড়বো। তো আশা করি বাষ্পীভবনের যে প্রক্রিয়াটা বা বাষ্পীভবনের যে মাধ্যমটা সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যাই। বায়ুর বাষ্প ধারণ করার একটা সীমা রয়েছে। কি আছে? একটা সীমা আছে। তা বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? তা বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে। বায়ু যত উষ্ণ হয় তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। অর্থাৎ একটা বায়ু যতটা গরম বা যতটা উষ্ণ হবে সে তত বেশি পরিমাণ কি ধারণ করতে পারবে? জলীয় বাষ্প ধারণ করতে পারবে। কিন্তু বায়ু যতটাই শীতল হবে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি ততটাই কমতে থাকবে বা ততটাই হ্রাস পাবে। সমুদ্রের জলীয় বাষ্পের প্রধান উৎস কি? সমুদ্রের জলীয় বাষ্পের প্রধান উৎস উদ্ভিদ জগৎ, নদ নদী ও ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় থেকেও বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে থাকে। তো আশা করি বাষ্পীভবনের যে টপিক বা বাষ্পীভবনের যে অংশটা সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যে না আমি এটা বুঝতে পারিনি, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, এবং তোমরা এই ব্যাপারগুলো অবশ্যই খাতা নোট করার চেষ্টা করবে যাতে করে কি তোমাদের পরবর্তীতে পড়তে আরও সুবিধা হয়। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে কি ঘনীভবন। কি? ঘনীভবন অর্থাৎ একটা ঘন হওয়ার বা একটা কঠিন হওয়ার যে একটা প্রক্রিয়া সেটা। তা আমরা একটু পড়ি। ঘনীভবন হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পদার্থের বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত ঘটে। অর্থাৎ এই যে আমরা বাষ্পীভবন বা বাষ্প যে পড়লাম, সেই বাষ্পটা যখন ঘনীভূত হয়ে পানিতে বা তরলে পরিণত হবে তখন সেটাকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। অর্থাৎ বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হওয়াকে কি বলে? ঘনীভবন বলে। এটা আমরা কিসের জন্য পড়বো? এটা পড়বো আমরা ক নাম্বারের জন্য। আমাদের জ্ঞানমূলক বা এমসিকিউ থেকে আমরা এগুলো আসতে পারে। এখন ঘনীভবনে কিছু টপিক আমরা পড়ি। ঊর্ধ্বাকাশে অবস্থানরত জলকণা, তুষার ইত্যাদি ঘনীভূত রূপকে কি বলে? মেঘ বলে। তাহলে মেঘ কাকে বলে? ঊর্ধ্বাকাশে অবস্থানরত যেসব জলকণা অর্থাৎ পানির যে কণা বা তুষার ইত্যাদি ঘনীভূত রূপকে কি বলে? মেঘ বলে। এটাও আমরা কিসের জন্য পড়বো? ক নাম্বারের জন্য অবশ্যই পড়বো, কারণ বলা যায় না কখন কোন প্রশ্ন আইসা পড়ে। তো পরবর্তীতে দেখি আমরা বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে বৃদ্ধি পায়। অর্থাৎ এর আগেও বলেছি আমরা বায়ু যতটা উষ্ণ বা যতটা গরম হবে তার কি জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে ততটাই বৃদ্ধি পাবে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে বা বায়ুতে থাকলে বায়ু আর অধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না, তখন তাকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে।
এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমরা অবশ্যই ক প্লাস ক্ষয়ের জন্য পড়ব। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা ক প্লাস ক্ষয়ের জন্য পড়বো। এখন ব্যাপারটা আমরা একটু বুঝি। এখানে কি বলছে, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ আমরা ধরি কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কত ধরলাম, ধরো 85 ডিগ্রি সেলসিয়াস। কত? 85 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। ধরলাম এই যে এটা আমার সাপোজ যে এটা আমার বায়ুর পরিমাণ বা বায়ুর আয়তন। কি এটা? বায়ুর আয়তন। এটা তাপমাত্রা কত? 85 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা, এই তাপমাত্রায় বায়ু যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে। ধরলাম এটা যেহেতু আমার বায়ুর আয়তন বা এটা যেহেতু আমার বায়ুর অংশ, সে বায়ু কি প্রায় 100%, কত পার্সেন্ট? প্রায় 100%, অর্থাৎ পুরো 100% জলীয় বাষ্প ধারণ করতে পারে। যখন এটা পরিপূর্ণ হবে, কি হবে, অর্থাৎ যখন এর ভিতরে সে বা বায়ু যখন পুরোপুরি 100%ই 100% জলীয় বাষ্প ধারণ করবে, অর্থাৎ সেটা ফুল। আমরা আরেকভাবে বুঝতে পারি, ধরো গ্যাসের সিলিন্ডার, ধরো গ্যাসের সিলিন্ডারে কতটুকু থাকে? 12 কেজি বা 12.5 কেজি। যখন গ্যাসের সিলিন্ডার পুরোপুরি ভরা থাকে, অর্থাৎ গ্যাসের সিলিন্ডার 12.5 কেজি ফুল গ্যাস থাকে, তখন সেটাকে মূলত কি বলা হয়? সম্পৃক্ত সিলিন্ডার বা পরিপৃক্ত সিলিন্ডার। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? পরিপৃক্ত বায়ু বা সম্পৃক্ত বায়ু। অর্থাৎ বায়ু যখন 100% জলীয় বাষ্প ধারণ করতে পারবে আর এর চেয়ে বেশি পারবে না, তখন সেটাকে কি বলবো আমরা? পরিপৃক্ত বা সম্পৃক্ত বায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরেও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ধন্যবাদ। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। ঘনীভবনে বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে শিশিরাঙ্ক বলে। অর্থাৎ বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রা বায়ু জিনিসটা কি পানিতে পরিণত হয় সেটাকে কি, সেই তাপমাত্রা কি বলা হয়? শিশিরাঙ্ক বলা হয়। এটা আমরা কিসের জন্য পড়বো? ক। কিসের জন্য পড়বো? ক। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্গের নিচে নেমে গেলে তখন ঘনীভূত জলীয় বাষ্প কঠিন আকার ধারণ করে এবং তুষার ও বরফ রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। কিন্তু হিমাঙ্ক শিশিরাঙ্গের উপরে থাকলে ঘনীভবনের মাধ্যমে শিশির, কুয়াশা অথবা বৃষ্টিতে পরিণত হয়। এখন শিশিরাঙ্কটা কি আর হিমাঙ্কটা কি সেটা আমরা একটু জেনে নিই। হিমাঙ্কটা হচ্ছে যে তাপমাত্রায় বা যে পরিমাণ তাপমাত্রায় কোনো বস্তু বরফে পরিণত হওয়া শুরু করে, অর্থাৎ কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হওয়া শুরু করে, সেটাকে কি বলা হয়? হিমাঙ্ক বলা হয়। অর্থাৎ পানির হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কি? পানির হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে বা এই পরিমাণ তাপমাত্রা নেমে আসলে পানি আস্তে আস্তে কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়, এবং সেটাকে কি বলা হয়? হিমাঙ্ক বলা হয়। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমরা এখানে বুঝলাম যে হিমাঙ্ক জিনিসটা কি বা হিমাঙ্ক কিভাবে কাজ করে। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করবো শিশিরাঙ্ক জিনিসটা কি বা শিশিরাঙ্ক ব্যাপারটা কিভাবে কাজ করে। যে তাপমাত্রায় বায়ুতে থাকা জলীয় বাষ্প বায়ুতে থাকা জলীয় বাষ্প যখন কঠিন আকার ধারণ করে, কিংবা বায়ুতে থাকা যে অতিরিক্ত জলীয় বাষ্প কোনো শিশির, কুয়াশায় পরিণত হয়, যে তাপমাত্রা, সেটাকে কি বলা হয়? শিশিরাঙ্ক বলা হয়। তো আশা করি এই স্লাইডের যে ব্যাপারগুলো ছিল তোমরা সেগুলোকে বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা পড়বো বায়ুর আর্দ্রতা। কি? বায়ুর আর্দ্রতা, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের যে পরিমাণ বা পরিমাণের যে অবস্থা সেটাকে কি বলা হয়? আর্দ্রতা বলা হয়। তো আমরা দেখি বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। অর্থাৎ বায়ু যে জলীয় বাষ্প ধারণ করতেছে বা করছে সেটাকে কি বলে? বায়ুর আর্দ্রতা বলে। সেটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কিসের জন্য? ক নাম্বারের জন্য। পরবর্তী দেখি বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 1/1 কম। কত? 1/1 কম। সেটা আমরা অবশ্যই একটু মনে রাখবো। বায়ুতে জলীয় বাষ্প যখন একদম থাকে না তখন তাকে শুষ্ক বায়ু বলে। কি বায়ু বলে? শুষ্ক বায়ু বলে। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তাকে আর্দ্র বায়ু বলে। অর্থাৎ যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে কি বায়ু বলে? আর্দ্র বায়ু বলে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় 2 থেকে 5 ভাগ। সাধারণত কতটুকু থাকে? 1/1 কম। কিন্তু আর্দ্র বায়ুতে কতটুকু থাকে? 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার দ্বারা পরিমাপ করা হয়। কি দ্বারা পরিমাপ করা হয়? বায়ুর আর্দ্রতা মূলত এই যে হাইগ্রোমিটার দ্বারা পরিমাপ করা হয়। তো আশা করি তোমরা সকলে এটা
বুঝতে পেরেছো? এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে বায়ুর আর্দ্রতা কি দ্বারা পরিমাপ করা হয়, সেটা এমসিকিউতে আসতে পারে। পরবর্তী দেখি, বায়ুর আর্দ্রতা দুই ভাগে প্রকাশ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে পরম আর্দ্রতা, একটা হচ্ছে পরম আর্দ্রতা, আর একটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা। কি কি? পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা। তো পরবর্তী স্লাইডে আমরা পড়ব পরম আর্দ্রতাটা কি এবং আপেক্ষিক আর্দ্রতা কি। তো চলো দেখি। পরম আর্দ্রতা, যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলা হয়? পরম আর্দ্রতা বলা হয়। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে, অর্থাৎ ধরো বায়ুর আয়তন হচ্ছে এইটা, কি? বায়ুর আয়তন হচ্ছে এইটা। এখানে ধরো 90% কি আছে? জলীয় বাষ্প আছে। কি আছে? 90% জলীয় বাষ্প আছে। এখন সেটা হচ্ছে কি? প্রকৃত পরিমাণ, অর্থাৎ প্রকৃতপক্ষে ওই আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্প রয়েছে সেটাকে কি মূলত কি বলা হয়? পরম আর্দ্রতা। তো আশা করি পরম আর্দ্রতা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আপেক্ষিক আর্দ্রতা। এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ, এই যে আমরা যে দেখলাম প্রকৃত পরিমাণ এইটা, আর একই আয়তনের বায়ুকে একই উষ্ণতা পরিপৃক্ত করতে, অর্থাৎ এর আগে আমরা পড়েছিলাম যে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু ধরো 85°C তাপমাত্রায় বা ধরো 90°C তাপমাত্রায় বায়ু 100%, অর্থাৎ সে তার যে সম্পূর্ণ ক্ষমতা সে যতটুকু ধারণ করতে পারে সে সম্পূর্ণ যদি সে ধারণ করে, তাহলে সেটা কি মূলত সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলা হয়। একই উষ্ণতা পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, অর্থাৎ এই একই আয়তনের বায়ুতে একই উষ্ণতায় বা একই তাপমাত্রা প্রদান করা হলে বায়ু যখন পরিপৃক্ত হতে যে পরিমাণ বায়ু বা জলীয় বাষ্প দরকার, সেটাকেই মূলত কি বলা হয়? যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুটি অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এখন ধরো এই যে সেম সেম আয়তন, সেম জিনিস, এটা আমার একটা বায়ুর আয়তন, আমি ধরলাম এটা কি একটা বায়ুর আয়তন। বা আমরা আরো সহজভাবে বলতে পারি, ধরো এটা একটা সিলিন্ডার, ধরো এটা কি গ্যাস সিলিন্ডার, কি গ্যাস সিলিন্ডার। এখন এই গ্যাস সিলিন্ডারের ক্ষমতা হচ্ছে 90%। কত পার্সেন্ট? 90%। এর ভিতরে 90% কি গ্যাস আছে। তাহলে এটা কি হবে? পরম আর্দ্রতা। কি হবে? পরম আর্দ্রতা। এবং একই সিলিন্ডারকে আমি যদি বা একই আয়তনের বায়ুকে যদি আমি একই উষ্ণতায় গরম করি বা একই উষ্ণতায় তাপমাত্রা দেই, সেক্ষেত্রে এই গ্যাস বা এই সিলিন্ডার বা এই বায়ুর আয়তনের বায়ুতে জলীয় বাষ্প ভরতে বা জলীয় বাষ্প পরিপূর্ণ হতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার, ধরলাম এটাকে পরিপূর্ণ বা পরিপৃক্ত হতে 85% দরকার। এই দুইটার যে অনুপাত, সে অনুপাতটা কী হবে? মূলত আপেক্ষিক আর্দ্রতা। ধরলাম 85% ইজ টু 90%। এটাই কি মূলত আমার এখানে বলছে কি অনুপাত। এই অনুপাতকে মূলত কি বলা হয়? আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আমি আমার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরও তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সলভ ক্লাস অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা পড়ব বাড়িপাত। কি পড়ব? বাড়িপাত। বাড়ি মানে হচ্ছে পানি। বাড়ি মানে কি? এই বাড়ি মানে হচ্ছে পানি। আর আরেকটা আছে যেটা ডয় শূন্য র, সেটা কি? বাড়ি মানে বাসা বাড়ি, যেটাতে আমরা বাস করি। এই বাড়ি মানে হচ্ছে পানি। আমরা এই পুরো চ্যাপ্টারে পড়েছি পানি চক্র, যে পানিটা আসলে পানি চক্রটা কিভাবে চলে বা কিভাবে কাজ করে। পানিটা যখন পৃথিবীতে পতিত হয় বা পৃথিবীতে ফিরে আসে, কিভাবে আসে? বৃষ্টির মাধ্যমে আসে। এই বৃষ্টির মাধ্যমেই যখন পানিটা পড়ে সেটাকে এক প্রকার বাড়িপাত। কিন্তু আসলে শুধু যে বৃষ্টিপাতে একমাত্র বাড়িপাত সেটাও না। পৃথিবীতে কুয়াশা পড়ে, মেঘ পড়ে, শিশির পড়ে, বৃষ্টি পড়ে, এই সব কিছু মিলে কি মূলত বাড়িপাতের সমষ্টি, বা এই সব কিছু মিলে কি মূলত বাড়িপাত। আমরা একটু দেখি। জলীয় বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষার কণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। একে কি বলে? বাড়িপাত বলে। কিসে পরিণত হয়? ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা। তো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বলতে আমরা কি বুঝি? বৃষ্টি বা শিশির ইত্যাদি তো। এবং তুষারকণা, তুষার তো আমরা বুঝি স্নোফল, আমাদের খুবই পছন্দ, যে বিদেশে বিভিন্ন জায়গায় স্নোফল হয়। যদি বাংলাদেশে স্নোফল হতো তাহলে খুবই ভালো লাগতো। এই স্নোফল ইত্যাদি যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে পতিত হয়, তখন সেটাকে কি বলা হয়? বাড়িপাত বলা হয়। এই যে বাড়িপাতের যে সংজ্ঞাটা,
সেটা আমরা অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ আত্মস্থ করব। এটা অবশ্যই মাঝে মাঝে পরীক্ষায় আসে। সকল প্রকার বাড়িপাত এই জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। যদি পৃথিবীতে জলীয় বাষ্পের কোনো কর্মকাণ্ড বা তার যদি কোনো কার্যাবলী না থাকতো, তাহলে পৃথিবীতে কি কোনো পানির অস্তিত্ব থাকতো না, কিংবা এই বাড়িপাতেরও কোনো অস্তিত্ব থাকতো না। প্রকৃতি অনুযায়ী বাড়িপাতকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন কি কি? তুষার, তুহিন, বৃষ্টিপাত। আমরা একটু আগে বললাম শিশির, কুয়াশা, পানি, আরেকটা কি আছে? তুষার অর্থাৎ স্নো। তো আশা করি তোমরা এত বুঝতে পেরেছো। শিশির শিশির জিনিসটা কিভাবে তৈরি হয় বা কিভাবে পৃথিবীতে আসে সেটা আমরা একটু দেখি। ভূপৃষ্ঠ তাপ বিকিরণের মাধ্যমে রাতে শীতল হয়। অবশ্যই সারাদিন সূর্যের আলো পরে পৃথিবীর উত্তপ্ত হয়। যখন রাত হয় পৃথিবী তার তাপটা বিকিরণ করে, অর্থাৎ তাপটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি পৃথিবীতে আস্তে আস্তে ঠান্ডা হয়, এবং পৃথিবীর সাথে চারপাশে যে বায়ুটা লেগে থাকে সেই বায়ুটাকে আস্তে আস্তে ঠান্ডা বা শীতল হয়। এ সময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে তাপমাত্রা কি পায়? হ্রাস পায়। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। আমরা একটু আগে বলেছিলাম যে বায়ু যত উষ্ণ হবে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি ততটাই বৃদ্ধি পাবে, আর যতটা শীতল হবে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি ততটাই হ্রাস পাবে বা কমবে। যখন বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়, তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দু রূপে ভূপৃষ্ঠে পতিত বা সঞ্চিত হয়। অর্থাৎ বায়ুতে ধরো 100% কি আছে? জলীয় বাষ্প ছিল। কত পার্সেন্ট ছিল? 100% ছিল। কিন্তু বায়ুতে শীতল হয়ে গেছে। শীতল হয়ে যাওয়ার ফলে কি তার ক্ষমতা বা ক্যাপাসিটি কতটুকু পর্যন্ত আসলো? 50%। অর্থাৎ সে ধরো 100 ফোঁটা যদি পানি রাখতে পারতো, এখন সে রাখতে পারতেছে কত? 50 ফোঁটা। তো আর বাকি যে 50 ফোঁটা আছে সেটা কোথায় যাবে? সেটাকে আবার উপরে উঠে ফিরে যাবে না। যদি সূর্যের আলো থাকতো তাহলে উপরে উঠে যেতে পারতো, কিন্তু এর তো রাত, ঠান্ডা, তো এর তো উপরে উঠতে পারতেছে না। সেক্ষেত্রে কি হবে? এটা নিচে পড়ে আসবে। তো নিচে পড়লে সেটা কিসে পরিণত হয়? মূলত সেটা কি আমাদের এই শিশিরে পরিণত হয়। ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দু রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এটাই শিশির নামে পরিচিত। আমরা জিনিসটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। সারাদিন সূর্য পৃথিবীতে তাপ দেয়, পৃথিবী তখন উত্তপ্ত হয়। কিন্তু যখন রাত হয়, সূর্য নেমে যায়, তখন কি পৃথিবীটা তার তাপমাত্রা আস্তে আস্তে কী করে? বিকিরণ করে বা ছাড়তে থাকে, অর্থাৎ ঠান্ডা হতে থাকে। এখন ঠান্ডা যে হয়, যখন ভূপৃষ্ঠ মোটামুটি ঠান্ডা হয়, ভূপৃষ্ঠের সাথে সংলগ্ন বা ভূপৃষ্ঠের সাথে যে সকল বায়ুস্তর লেগে আছে সেই বায়ুস্তরটা কি মূলত ঠান্ডা হয়। আর যেহেতু বায়ু আছে, সেই বায়ু থেকে অবশ্যই জলীয় বাষ্প আছে। এখন বায়ু তো দিনের বেলা উষ্ণ ছিল বা গরম ছিল, সেক্ষেত্রে কি তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি বেশি ছিল। কিন্তু যখন জিনিসটা শীতল হইলো, জিনিসটা যখন ঠান্ডা হইলো, তখন তার ক্যাপাসিটি বা ক্ষমতাকে আস্তে আস্তে হ্রাস পেল। অর্থাৎ ধরো একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যদি 100 ফোঁটা বা 100% যদি জলীয় বাষ্প ধারণ করতে পারতো, সেটা এখন কতটুকু পারবে? মাত্র 50%। এখন বাকি যে 50% যেটা থাকে সেটা কোথায় যাবে? সেটা ঠান্ডা এবং শীতল হয়ে পৃথিবীতে জমা হয়, এবং সেটাকে মূলত শিশির আকারে পরিচিত, এবং সেটাকে আমরা শিশির নামে বুঝতে পারি। তো আশা করি শিশিরের যে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী স্লাইডে আমরা যাই। এখানে আমরা পড়বো কুয়াশা। কুয়াশা অনেকটা কি একটা বাড়িপাত। সেটা কিভাবে হয় দেখি একটু। কখনো কখনো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাত্রিবেলা অল্প ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠে কিছু উপরে ভাসতে থাকে। একে কি বলে? কুয়াশা বলে। এটা এই সকল কিছুই আমরা আসলে কিসের জন্য পড়বো? ক নাম্বারের জন্য। এটা আমাদের ক নাম্বারের জন্য পড়া লাগবে। অর্থাৎ বায়ুমণ্ডল অবশ্যই ধূলিকণা আছে, আমরা সেটা জানি। কিন্তু রাত্রেবেলায় কিছু কিছু বায়ুকে ঠান্ডা হয়ে সেই ধূলিকণাকে আশ্রয় করে, বা সেই ধূলিকণার মাধ্যমে কি জমাট বাঁধে। সেই জমাট বেঁধে গিয়ে সে রাস্তায় মোটামুটি একটা উচ্চতায় ভাসতে থাকে, সেটা অনেকটা ঠান্ডা হয়। সেটাই আমরা বলতে কি নামে চিনি? কুয়াশা নামে চিনি। শীতের সকালে না শুধু শীতে, তো সারাদিনে রাত্রে পর্যন্ত কুয়াশা থাকেই। ইভেন এমনও কুয়াশা পড়ে যে 1 মিটার দূরত্ব বা এতটুকু দূরত্ব কি মানুষজনকে কিছু দেখা যায় না। কিন্তু গরমের দিনে একদম খুব ভোরবেলা হালকা হালকা কুয়াশা দেখতে পাওয়া যায়, ঠিক কিনা? এরপর হচ্ছে তুষারপাত। এই যে আমাদের সবার পছন্দের স্নোফল। আমরা সবাই চাই যে কোরিয়ায় গেলে আমরা অনেকটা স্নোফল দেখতে পাবো, বা জাপানে স্নোফল থাকে। তো এই স্নোফলটা আসলে কিভাবে হয় দেখি। শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। কিসের নিচে নেমে আসে? হিমাঙ্কের নিচে নেমে আসে। নিচে নামলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেঁয়াজের তুলার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হয়। এখন আমরা দেখি, একটু আগে আমরা কি বললাম? শিশিরটা কি? সেই জলীয় বাষ্পটা সেটা থাকে, সেটা মোটামুটি ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। সেই পানিটা কি পৃথিবীতে বা ভূপৃষ্ঠে সঞ্চিত থাকে। কিন্তু যেই সকল দেশের তাপমাত্রা 0 ডিগ্রি বা 0 ডিগ্রির নিচে বা খুবই কম থাকে,
সেই সকল দেশের জলীয় বাষ্পটাতে বা শিশিরটাতে আসলে তোমার মোটামুটি পানি হবে না, সেটা ঠান্ডা বেশি হওয়ার কারণে সেটা বরফে পরিণত হবে, এবং বরফে পরিণত হওয়ার ফলে কি সেটা তুষারপাত হিসেবে বা তুষার রূপে পৃথিবীতে কি ফিরে আসে। তো আশা করি তোমরা এই যে তুষারপাত, কুয়াশা, বাড়িপাত, বৃষ্টিপাত বা শিশির পুরার যে কনসেপ্টটা, পুরো যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই পানি প্রবাহকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। একটা হচ্ছে পৃষ্ঠ প্রবাহ, অর্থাৎ ভূপৃষ্ঠ উপর দিয়ে যখন বৃষ্টির পানি প্রবাহিত হয় সেটাকে মূলত কি বলা হয়? পৃষ্ঠ প্রবাহ বলা হয়। পরবর্তী একটা হচ্ছে অন্তঃপ্রবাহ। এই যে আমরা বললাম যে মাটি বা বালু পানিটাকে শুষে নিলে সে পানিটা কি মাটির নিচে চলে যায়। এবং আমরা আরেকটা ব্যাপার জানি, আমাদের বাসায় বিভিন্ন বাসায় মোটর আছে বা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল চেপে আমরা পানি বের করি, সেটা কি ভূগর্ভস্থ পানি। এই ভূগর্ভস্থ পানি যখন প্রবাহিত হয় সেটাকে মূলত কি বলা হয়? অন্তঃপ্রবাহ বলা হয়। আরেকটা হচ্ছে কি চুয়ানো, চুয়ে চুয়ে পড়া, অর্থাৎ বিভিন্ন পাহাড়ে বা বিভিন্ন উঁচু দালানের গায়ে থেকে যখন পানিটা চুয়ে চুয়ে বা 1 ফোঁটা 2 ফোঁটা করে যখন পড়ে তখন সেটাকে কি বলা হয়? চুয়ানো বলা হয়। এবং আরেকটা হচ্ছে পরিস্রবণ। এটা ওয়ান কাইন্ড অফ ফিল্টার। যখন পানিকে যখন মাটি শোষণ করে, পানির সাথে যে ময়লা বা ধুলোবালি যেটা থাকে সেটা কি মাটির উপরে থেকে যায়, এবং পিওর যে পানিটা আছে সেটা কি মাটির নিচে চলে যায়, সেটাকে মূলত কি বলা হয়? পরিস্রবণ বলা হয়। ভূগর্ভস্থ পানি পুনরায় প্রস্বেদন ও বাষ্পীভবন প্রক্রিয়ায় বায়ুতে ফিরে আসে। এই যে সেম প্রক্রিয়া আবার চলে, পানি একবার আসলো, পানি থাকলো, পানিকে আবার বাষ্পাকার উপরে উঠে যায়, সেটাকে এইভাবে কি আস্তে আস্তে আমাদের পানি চক্রের ব্যাপারটা গঠিত বা সংগঠিত হয়। তো আশা করি যে আজকে আমাদের যে ক্লাসের ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদের ক্লাস থেকে যদি তোমরা কিছু শিখে থাকো বা আইটেক স্কুলে যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই আইটেক স্কুলকে কোর্স ফি দিয়ে সাপোর্ট করার চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র তারাই, যারা কিনা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে প্রদান করবে, তারা কি আমাদের এই যে সব বিষয়ের যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ রয়েছে সেটাতে কি এনরোল করতে পারবে। এই ব্যাচে আমরা তোমাদেরকে প্রোগ্রেস নিশ্চিত করার জন্য বা তোমাদের উন্নতি সাধন করার জন্য যা যা করা দরকার, তোমাদের প্রবলেম সলভিং ক্লাস, HW, CW কিংবা আরও আনুষঙ্গিক যা যা করা দরকার আমরা কি সবগুলো করার চেষ্টা করব। তো আইটি স্কুলে যদি তোমরা কোর্স ফি প্রদান করতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো কিংবা আমাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। আইটি স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।